আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং সেই সাথে রয়েছি আমি সালিয়া পারভিন সাথী। সংস্কার নামে সরকারের ভিন্ন মতলব রয়েছে বলে মনে করে বিএনপি। মুখে ঐক্যের কথা বললেও সরকার নিজেদের স্বার্থের কথাই ভাবছে বলেও মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র আলোর মুখ দেখবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। নাজমুল হুদাকে সাথে নিয়ে জানাচ্ছেন রুদ্র রফিক। র্যালিসহ নানা আয়োজনে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ঢাকার রিপোর্টার্স ইউনিটি। পতাকা উত্তোলন ও পায়রা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অগণতান্ত্রিক সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে গণমাধ্যমের ওপর চাপ বাড়ে। বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায়। আর কোনো বক্তব্য, কোনো রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে। কোনো রিফর্ম দিতে পারবে না। বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। ডিআরইউতে শীর্ষনিউজ.com-এর এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির এ নেতা অভিযোগ করেন, সংস্কার এবং ঐক্য প্রতিষ্ঠার আড়ালে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না। সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনো গণতন্ত্র নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সবকিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এছাড়া নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বিএনপির সহযোগী সংগঠনের নেতারা বলেন, তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই এখন তাদের প্রধান কাজ। সে লক্ষ্যে বুধবার রাজধানীতে সমাবেশ করবে তারা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। রাজধানীর মধ্যবাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার ঘটনায় 2 ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বাড্ডা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গতকাল রাতে গুদারঘাট 4 নম্বর রোডে কামরুলকে এলো পাতাড়ি গুলি করে পালিয়ে যাওয়া 2 ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে রাজনৈতিক প্রতিহিংসায় এমন হত্যাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা করছেন নিহত কামরুলের স্ত্রী। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। এমন দৃশ্য সচরাচর ঢাকায় সিনেমাতে দেখা যায়। রোববার রাত 10টার দিকে মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে ফিল্মি স্টাইলে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 4 জন বসা ছিল, 2টা ছেলে আসছে, শুট করছে, এদিক দিয়ে চলে গেছে সোজা দৌড়ে। সবার ভিত্তি একটা ভয় আতঙ্ক করতেছিল, কারণ প্রকাশে এরকম ভাবে আইছে, ডরে কাজ করছে, আমি ভিতরে ব্যবসা করছি। কামরুলের স্বজনরা বলছে, 5ই আগস্টের পর কামরুলকে ফোনে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হতো। এটা আমার মনে হয় রাজনৈতিকভাবে হইতে পারে। উনি একটা অমায়িক মানুষ ছিলেন, কোনো সবার সাথে ভালো ব্যবহার করছেন সবসময়। আমি তো কারোর সাথে কোনো কিছুই করি না, সবাই আমার পেছনে এরকম লাগিয়া থাকে, জানো না আমি কই কে লাগিয়া থাকে, কারে জানো না, খালি ইয়া করে, তা বাদাবাদি করে, তার মানে এরকম কথা আর কি, কিন্তু বলতো না যে কোনো এমনি কোনো কিছু বলতো না। এদিকে আসামিদের শনাক্তে সিসিটিভির ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার। সিসিটিভি ফুটেজ এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো, সেগুলো সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং এটার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা পরিশ্রম করছি এবং আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। সোমবার সকালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করেছে। দীপ্ত চন্দ্র পাল, আরটিভি, ঢাকা।
আজকের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না করলে কাল থেকে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয়ের তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচিতে এই ঘোষণা দেন নেতারা। অধ্যাদেশকে অবৈধ কালো আইন ব্যাখ্যা দিয়ে আজকের মধ্যে এটি বাতিলের দাবি জানান তারা। দাবি না মানলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিক্ষোভে যোগ দেয়নি সচিবালয়ের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী, ফলে আন্দোলনেও স্বাভাবিক ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম। সমস্যা হচ্ছে আত্মপক্ষের কোনো সমর্থনের সুযোগ রাখা হয়নি, আপনি একতরফাভাবে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা হচ্ছে মূল সমস্যা। আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, অনেকেই সাপোর্ট করার চেষ্টা করবে, আপনারা কারো কথায় কোনো কান দিবেন না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই আইন বাতিলের সাথে সাথেই আমাদের চলমান কর্মসূচি সমাপ্ত হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার প্রক্রিয়া সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে সাথে নিয়েই তা প্রতিহত করা হবে। অন্যদিকে উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দ্রুত নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের সব প্রক্রিয়া শেষ করা প্রয়োজন। দুটি গণসংযোগ পথসভায় এসব কথা বলেন এ দুজন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কেমন হবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি, কি হবে তার ভবিষ্যৎ, এ সম্পর্কে মাঠ পর্যায়ে জনগণের মতামত জানতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা ও তাদের মতামত জানতে এই পথসভা বলছেন নেতাকর্মীরা। সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে জনগণের সাথে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়। এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না, আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন। 5 আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না। আপনারা যদি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে, তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। উত্তরের জেলা নীলফামারীর ডোমারে গণসংযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, দ্রুত নয়, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করে উপযুক্ত সময়ে নির্বাচন হওয়া উচিত। যেই খুনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপর মায়ের বুক খালি করেছে, ভাই বোনদেরকে হত্যা করেছে, ওই খুনির বিচার এই বাংলাদেশে হওয়া উচিত কিনা? ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা এই বাংলাদেশে ওই খুনির বিচার দেখতে চাই। মঙ্গলবার চট্টগ্রাম মহানগরী এবং দিনাজপুরের পথসভা ও জনসংযোগ কর্মসূচি করবেন দলটির নেতাকর্মীরা। আব্দুল হামিদ, আরটিভি। সেনাবাহিনী ও সরকার মুখোমুখি অবস্থানে নয়, বরং সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে দেশের শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করছে, এমন বার্তা দিল সেনাবাহিনী। সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ-দৌলা বলেন, করিডোর বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আতিকা রহমানের রিপোর্ট। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সেনা সদরে সংবাদ সম্মেলন করেছে সেনাবাহিনী। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই, তবে দেশের স্বার্থে সেনাবাহিনী আপোষহীন, সীমান্তের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। এটা আমাদের দেশ, এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দের সাথে আমাদের সবাই জড়িত। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে, ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। তিনি আরো বলেন, পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের ইউনিফর্ম বানানোর বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো, আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। ডিভিশন অলরেডি কাজ করছে। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে।
পরবর্তী সময়গুলোতে। ব্রিফিংয়ে বলা হয়, গত 40 দিনে সেনাবাহিনী 241টি অবৈধ অস্ত্র এবং আগস্ট থেকে এ পর্যন্ত মোট 9,611টি অবৈধ অস্ত্র ও বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করেছে। আর অপরাধে সম্পৃক্ত থাকায় গত এক মাসে 1,969 জনকে গ্রেফতার করা হয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা। নতুন করে রোহিঙ্গার অনুপ্রবেশে কক্সবাজার অঞ্চলটি এক আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এক সংকটময় অবস্থায় পড়তে যাচ্ছে দেশ। স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে মতানৈক্যের ফলে জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়বে বলেও জানান তারা। রোহিঙ্গা ও আরাকান আর্মির সংকট নিয়ে বিপুল দেব রায়ের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। নয় আইডিপি, নয় শরণার্থী, এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা। এই সমীকরণের হিসাব না বদলানোর আগে নতুন করে লাখো রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশকে এক জটিল সমীকরণে দাঁড় করাচ্ছে। সম্প্রতি সময়ে রাখাইন রাজ্যে গণহত্যা না চললেও আঞ্চলিক নির্যাতন ও অস্থিরতার কারণে বাংলাদেশে শুধু মে মাসের প্রথম সপ্তাহে 1,18,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। তবে এখন নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকায় বর্তমান কি পরিমাণ রোহিঙ্গা প্রবেশ করছে তার কোনো হিসেব নেই বলে জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ঢুকছে না এরকম খবর পাইনি, যে না বন্ধ হয়ে গেছে এরকম সংবাদ পাই। যারা সম্ভবত ধরেন একটু সচ্ছল আছে, টাকা পয়সা নিয়ে আসছে, স্বর্ণ অলংকার নিয়ে আসছে, তারা হয়তো আশেপাশে বাংলাদেশিদের বাড়িঘর ভাড়া নেয়, ওখানে থাকে, এরকম শুনতে পাই। নতুন করে বাংলাদেশের রোহিঙ্গা আগমনকে ঘিরে স্থানীয় পর্যায়ে চলছে নানা সংশয়। স্থানীয়রা বলছেন, তাদেরকে যদি এখন সুনির্দিষ্টভাবে থাকা খাওয়া এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দিয়ে তাদেরকে রাখা না যায়, তাহলে অদূর ভবিষ্যতে ওই অঞ্চলটি হয়ে উঠতে পারে জননিরাপত্তা হুমকি ও নানা সমস্যার। রোহিঙ্গাদের পুঁজি করে বিভিন্ন গোষ্ঠী মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টির আশঙ্কা করছেন সাবেক কূটনৈতিক বিশ্লেষকরা। প্রথমত আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি, কারণ এখানে যে এত লক্ষ লোক যখন এই অবস্থায় থাকবে দীর্ঘদিন, তখন তো আমরা স্টেট আসবে, তখন এটার সমাধান রূপে পাওয়া যাবে না। রোহিঙ্গারা যদি দীর্ঘমেয়াদে এখানে থাকে, তাহলে স্থানীয়দের সাথে তাদের বিভিন্নভাবে সংঘাত বা বিভিন্নভাবে তাদের সাথে মতানৈক্য, মতদ্বৈততা এগুলো বাড়তে পারে। দীর্ঘমেয়াদী রোহিঙ্গাদের অবস্থানের ফলে কক্সবাজার অঞ্চলটি আগ্নেয়গিরি হয়ে ওঠার পাশাপাশি ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে বলে মনে করছেন তারা। এরা এসে এখানে হাজির হওয়ার পর আমাদের অভ্যন্তরীণ চাপ যেমন বাড়ছে, মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের জটিলতাটাও বাড়ছে, পাশাপাশি আরাকান আর্মির সাথেও বাংলাদেশের সম্পর্ক কি, এগুলো নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সময়ের সাথে এটা যে কোনো সময় ওগুলো বেরিয়ে আসতে পারে। জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা কিন্তু আমাদের হুমকির সম্মুখীন হবে। নতুন করে যারা প্রবেশ করছে তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। বিপুল দেব রায়, RTV, ঢাকা। চট্টগ্রাম নগরের বায়াজিদ বোস্তামি থানা এলাকার একটি কারখানা থেকে পার্বত্য সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন KNF এর জন্য তৈরি 20,300 পিস ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। গেল 17 মে রাতে রিংভো অ্যাপারেলস নামে পোশাক কারখানাটিতে অভিযান চালিয়ে এইসব ইউনিফর্ম জব্দ করে ডিবি পুলিশ। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তারের পর একটি মামলাও দায়ের করা হয়েছে। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি জানাজানি হলে নগর পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কারখানায় কাজ করছিল। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্রগুলো কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে না বলে দাবি করেছেন ঢাকা নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। সোমবার পার্বত্য চট্টগ্রামে SDGর লক্ষ্যমাত্রা বাস্তবায়ন শীর্ষক জাতীয় কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীতে চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য অঞ্চল উৎপাদনে অংশ নিলেও সুবিধা পাচ্ছে না। কাপ্তাই লেকের পানি এবং এই বিদ্যুৎ কেন্দ্র জেলার মানুষের তেমন কোনো কাজে আসছে না বলেও জানান তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, পার্বত্য চট্টগ্রাম সহ সব জায়গায় বাংলাদেশের পাশে থাকছে EU। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা জানান EU রাষ্ট্রদূত।
people went from Kaptai Lake. পার্বত্য অঞ্চল উৎপাদনে অংশ নিচ্ছে কিন্তু সেই পরিমাণ সুবিধা পাচ্ছে না। এই যেমন কাপ্তাই লেকের পানি এবং এই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ঠিকই, কিন্তু পার্বত্য জেলার মানুষের কাজে আসছে না। আমি চাই উন্নয়ন সহযোগীরা আমার পার্বত্য অঞ্চলের মানুষের পাশে দাঁড়াক। বাজেট সহায়তা জাপানের কাছে $100 কোটি সফট লোন চেয়েছে বাংলাদেশ। জাপান সরকার সহযোগিতা করতে রাজি হলেও কি পরিমাণ অর্থায়ন করবে তা নিশ্চিত করেননি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেওয়া উপলক্ষে এ সফরে 7টি MOU স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। টোকিওতে দুই দেশের শীর্ষ বৈঠকে আলোচনা হতে পারে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়। সংবাদ সম্মেলনে পুশ ইন নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশি নাগরিক নয় এমন কাউকে পুশ ইন না করানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশ বিরোধী কোনো প্রচারণা না চালাতেও দেশটিকে বলা হয়েছে বলে জানান সচিব। 18 মে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা, ফিরবেন 31 মে। বাজেটারি সাপোর্টটা জাপানের কাছ থেকে চেয়েছি। বাজেটারি অ্যাসিস্ট্যান্স যেটা চাচ্ছি, লোন, সফট লোন চাচ্ছি, এটাও কিছু না কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে যাবে। আমাদের প্রতিবেশীর সাথে এনগেজড হয়ে প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি আমাদের দেশের জন্য দেশ বিরোধী যে কোনো কিছুই যাতে তাদের মাটিতে বা তাদের দেশ থেকে না হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাপান চিন্তিত নয় বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বন্ধুত্বপূর্ণ ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে তার দেশ বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা 4 দিনের জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সাইদা শিনিচি আরও জানান, প্রধান উপদেষ্টার সফরে রোহিঙ্গা ইস্যু ও 2টি বাণিজ্যিক সেমিনার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। জাপান বাংলাদেশ PPPর আওতায় রেলওয়ে, হাইওয়ে সহ বেশ কয়েকটি উন্নয়ন কাজেরও আলোচনা চলছে। আগামী 3 জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশরীরে উপস্থিত হয়ে আদালত অবমাননার অভিযোগের জবাব দিতে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উপস্থিত না হলে কিংবা জবাব সন্তোষজনক না হলে 1 বছরের কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ ঈদের আগেই দাখিল করা হবে বলেও জানান প্রসিকিউটর। যে আদালত অবমাননার যে অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হয়েছিল, সেই মর্মে ট্রাইব্যুনাল পক্ষ থেকে 2 জন অভিযুক্ত শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুল, তাদের বিরুদ্ধে যে নোটিশ জারি হয়েছে, তারা যদি নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির না হয় বা কোনো বক্তব্য প্রদান না করে, অথবা তাদের প্রদেয় বক্তব্য ট্রাইব্যুনালের কাছে স্যাটিসফ্যাক্টরি না হয়, তবে ট্রাইব্যুনালের আইনের 11-4 ধারা মোতাবেক তাদেরকে 1 বছরের সাজা এবং 5,000 টাকা জরিমানা প্রদানের বিধান এই আইনে আছে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো দ্বিমত নেই বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বিকেলে জাতীয় সংসদ ভবনে LD হলে কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আরও আলোচনার প্রয়োজন জানিয়ে তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। তিনি জানান, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথক করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করার ব্যাপারেও সব দল নীতিগতভাবে একমত হয়েছে। এদিকে নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, এই দুইয়ের মধ্যে এক ধরনের পরিকল্পিত বিরোধ তৈরির চেষ্টা চলছে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। কিছু দল অবশ্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিফট টু আপিলের শুনানি মঙ্গলবার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট।
পরে খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, আপিল বিভাগেও হাইকোর্টের আদেশই বহাল থাকবে। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণের জন্য সরকারকে আগামী 29 মে পর্যন্ত বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে পূর্ব ঘোষিত লাগাতার অসহযোগ কর্মসূচি বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। দুপুরে এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা জানান। তারা বলেন, চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত তার সঙ্গে অসহযোগিতা চলবে। দাবি আদায় না হলে নতুন কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন তারা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল করেছেন রিটকারী। আপিলের শুনানি আগামীকাল। রিটকারীর আপিল এবং শপথ চেয়ে ইশরাকের করা রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ নেওয়ার সুযোগ নেই বলে জানান রিটকারীর আইনজীবী। এর আগে গত 22 মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। এই আদেশের ফলে শপথ পড়াতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা। অন্যদিকে সোমবারের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এই রায়টি ফ্রডুলেন্টলি অবটেইন করা হয়েছে, সেই রায়টি কলুসিভ ছিল, সেখানে অনেক প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, সেখানে এমনকি জাল জালিয়াতিরও আশ্রয় নেওয়া হয়েছে। তিনি কলুসিভ রায়কে চ্যালেঞ্জ করে যে মামলাটি করেছেন সেটি এখন সাবজুডিস ম্যাটার অবস্থায় আছে এবং জনাব ইশরাক সাহেবের যে রিটটি সেটিও কিন্তু এখনও শুনানির জন্য অপেক্ষমান আছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু দুইটি বিষয় সাবজুডিস অবস্থায় আছে, এই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে শপথ বা অন্য কোনো কিছু আয়োজনের সুযোগ নাই। নারী সংস্কার কমিশনের সুপারিশগুলোর প্রস্তাবনা পর্যায়ে থাকায় এ সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে এসব সুপারিশ সরকার বাস্তবায়ন করলে তখন সংক্ষুব্ধ রিটকারী আবারও রিট দায়ের করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত। কয়েকটি পর্যবেক্ষণ দিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 4 মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলীর দায়ের করা রিটে কমিশনার কয়েকটি ধারার সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত এবং আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। বিবাদী করা হয় সংশ্লিষ্ট 3টি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে। আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রতিকার আমরা চেয়েছি সেটার যদি কাঙ্ক্ষিত উত্তর বা সেটার যদি কাঙ্ক্ষিত কোনো নির্দেশনা, দিক নির্দেশনা, অবজারভেশন আমাদের আদেশে চলে আসে, তাহলে কিন্তু আর আমাদের অ্যাপিলেট ডিভিশনে যাওয়ারও প্রয়োজন হবে না। আমরা এই আদেশেই সন্তুষ্ট। নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাবগুলো দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। প্রস্তাবে নারী স্বাধীনতার নামে নাস্তিকতা ও কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব এসেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে গোল টেবিল বৈঠকে এসব মন্তব্য করেন বক্তারা। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রকাশিত বিতর্কিত প্রস্তাবগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বলেন, এসব বিষয়ের সুরাহা না হলে সরকার বিতর্কিত হবে। সিঙ্গাপুরে কমার্শিয়াল এসি রপ্তানি শুরু করেছে ওয়ালটন। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে সিঙ্গাপুরে এয়ার কন্ডিশন খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান ফ্লেয়ার এন্ড প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়। এই চুক্তির মাধ্যমে সিঙ্গাপুর ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করবে ফ্লেয়ার এন্ড। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ফ্লেয়ার এন্ডের ম্যানেজিং ডিরেক্টর তেজাহান চার্লস এবং ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিয়াউল আলম। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম সহ অন্যান্যরা। বিদ্যুৎ সরবরাহ চালু রেখে আগামীকাল থেকে সারা দেশে কর্মবিরতিতে যাচ্ছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে 7 দফা দাবিতে অবস্থান কর্মসূচির 6ষ্ঠ দিনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম। শুধু বিদ্যুৎ ছাড়া বাকি সব সেবা বন্ধ রেখে মঙ্গলবারও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে দ্বৈত ব্যবস্থাপনা নিরসন সহ 7 দফা দাবিতে 6 দিন ধরে আন্দোলন করছে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর হবার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রাত 10টা থেকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট আবারও ছাড়া হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাওহিদ আউয়াল। পল্টনে মিডিয়া হাউসগুলো নিয়ে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে এসে এ তথ্য জানান তিনি। মানুষের ফুটবল উন্মাদনার কথা চিন্তা করে দেশের 8 বিভাগের শহরে ফ্যান জোন তৈরি করা হবে বলেও জানান বাফুফের সভাপতি। টিকিট কালোবাজারি ঠেকাতে বাফুফে কঠোর নজরদারি রাখবে বলেও জানান তাবিদ। বসুন্ধরায় শুরু হয়েছে বাংলাদেশ মাসল শো বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটির ব্যবস্থাপনায় 3 দিনে এই প্রতিযোগিতায় 4 শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের 1,500 শরীর গঠনবিদ অংশ নিচ্ছে। মেন্স বডি বিল্ডিং, মেন্স ফিজিক, অ্যামেচার মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক, ডেনিম জিন্স মডেল ও ফিমেল ফিট মডেল, এই 6 বিভাগে 13টি ইভেন্টে হবে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরাদের জন্য থাকছে ব্র্যান্ড নিউ 1500 সিসি প্রাইভেট কার ও মোটর বাইক। এশিয়া কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে জর্ডানের পথে বাংলাদেশ নারী ফুটবল দল। সকালে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হওয়া দলটি বাহরাইন হয়ে আজই জর্ডানে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে পিটার বাটলারের শিষ্যরা। আগামী 28 মে শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে জুনের 3 তারিখে। বাংলাদেশ 2টি ম্যাচের প্রথমটিতে খেলবে 31 মে ইন্দোনেশিয়ার বিপক্ষে, আর দ্বিতীয় ম্যাচটি হবে টুর্নামেন্টের শেষ দিন স্বাগতিক জর্ডানের বিপক্ষে। প্রতিপক্ষ দল দুটি শক্তিতে অনেক এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ রাত 11:15টায়। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।